পথ দেখে পথ দেখায়, এই স্লোগানকে সামনে রেখে ভিউডি বাংলার আয়োজিত অনুষ্ঠান রাজকথনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জামিল হোসেন। বরাবরের মতো বেশ কিছু সমসাময়িক বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমাদের অতিথি হিসেবে যিনি রয়েছেন তিনি ভারপ্রাপ্ত সভাপতি গণতান্ত্রিক ছাত্রদল কেন্দ্রীয় সংসদের মোহাম্মদ মাহবুব আলম দুলু। ছাত্র রাজনীতিতে সংযুক্ত হওয়ার একটাই কারণ হচ্ছে, ছাত্র অবস্থা থেকে এই দেশের জনগণের জন্য কাজ করতে যদি চাই, আমি সরাসরি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত হতে পারবো না। সেই জন্য ছাত্র রাজনীতিতে আসা। আর কার অনুপ্রেরণায় বললে, আমার ঢাকায় এসেই হচ্ছে যে আমি ঢাকা কলেজের ছাত্র ছিলাম। তো সেই সুবাদে রাজনৈতিক এভাবে যখন করি, তখন সিদ্ধান্ত নেই যে আমি রাজনীতি করব, ছাত্র রাজনীতি। তখন আমি খুঁজলাম যে কার সাথে রাজনীতি করব, একটা আদর্শ চাই। অনেক বিচার বিশ্লেষণ করে আমি ডক্টর কর্নেল অলি আহমেদ সম্পর্কে জানতে পারলাম এবং তার দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি সম্পর্কে জানতে পারি। আমি সেই অবস্থায় যেসব কারণে গণতান্ত্রিক ছাত্র দলে আসা অথবা এলডিপির পরিবারের সদস্য হওয়া, সেটা হচ্ছে কর্নেল অলি আহমেদ একজন বীর মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। তারপর তিনি হচ্ছেন এই দেশের বাংলাদেশ প্রতিষ্ঠায় তার অবদান অসংখ্য। ডক্টর কর্নেল অলি আহমেদকে বাদ দিয়ে এই দেশের ইতিহাস রচনা হয় না, আমি যেটা সে সময় পড়াশোনা করে যতটুকু জানতে পেরেছি। পরবর্তীতে আরও জানার পরিধিটা বড় হয়েছে, অনেক কিছু জেনেছি। তো ওনাকে আদর্শ হিসেবে নিয়ে, এবং তিনি এ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব বিভিন্ন সময়ে পালন করেছেন, এবং সেগুলো থেকে যা দেখতে পাই তার যে কাজ, অথবা তিনি যেভাবে করে একটা আদর্শ তাকে একটা প্রতীয়মান করেছেন এই দেশবাসীর কাছে, সেটা আমাকে অনুপ্রাণিত করে এবং আমি গণতান্ত্রিক ছাত্র দলে জয়েন করি। আর একটা প্রশ্ন আমার ব্যক্তিগত দিক থেকে জানতে চাচ্ছি, আসলে রাজনীতি কেন করছে, উদ্দেশ্য কি? রাজনীতি করছি আসলে আমাদের এখানে আরেকটা কথা আগের প্রশ্নের, সেটা হচ্ছে যে লিবারেল ডেমোক্রেটিক পার্টির হচ্ছে যে মূল লক্ষ্যই হচ্ছে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাদ মুক্ত সমাজ গঠন। এবং সেদিন থেকে ধারণ করে আজ অবধি আমি এটার জন্যই রাজনীতি করে যাচ্ছি, এই দেশের মানুষের জন্য যেন কিছু করতে পারি, সেটাই একমাত্র উদ্দেশ্য। এই যে গাজীপুরের সাংবাদিক হত্যাকাণ্ড, আমরা দেখেছি তিনি কিন্তু চাঁদাবাজির বিরুদ্ধে একটি লাইভ করতে গিয়েছিলেন, সেখানে কিন্তু হত্যার শিকার হচ্ছেন। আসলে এই যে সাংবাদিক হত্যাকাণ্ড, আসলে এই জিনিসটা আপনি কিভাবে দেখছেন? আসলে বিচারহীনতা বাংলাদেশে ব্যর্থ কারা, আমরা নাকি সরকার? কোনো হত্যাই কাম্য না, সেটা যে দেশের হোক, যে ধর্মের হোক, অথবা যেই সমাজের হোক। কোনো সমাজেই একজন যদি হত্যা হয়, সেটা আমাদের কাম্য না। আমরা হত্যার পক্ষে না, আমরা ভালোবাসার পক্ষে, সমাজের পক্ষে, সুশাসনের পক্ষে। কারো কোনো অপরাধ থেকে থাকলে তাকে শাস্তির আওতায় অথবা বিচারের আওতায় আনতে হবে, হত্যা করতে হবে কেন? আর সেই জায়গায় একজন সাংবাদিক, তিনি অবশ্যই এই রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ সিটিজেন। তো তার এই কাণ্ডের আমরা হচ্ছে যে তীব্র নিন্দা জানাই, এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তার কাছে খুব দ্রুত বিচার বাস্তবায়নের জন্য আমরা হচ্ছে যে অনুরোধ জানাই। হ্যাঁ, কারণ হচ্ছে যে এরকম হত্যাকাণ্ড চলতে থাকলে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি না, এরকম চলছে। তো এই জিনিসগুলোকে একটু হচ্ছে যে আমরা এটার বিপক্ষে, এবং এটা হচ্ছে কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এরকম ঘটনা ঘটছে, এগুলো হচ্ছে প্রোটেকশনের সামনের দিকে আমাদের প্রশাসনকে, সাধারণ মানুষকে বলেন, হ্যাঁ, এগিয়ে আসতে হবে। আচ্ছা, একটু আরেকটু প্রশ্ন অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে বিগত 16 বছর আমরা দেখেছি পুলিশ বাহিনী কিন্তু জুলুমের পর্যায়ে গিয়েছিল, নিজের ইচ্ছা মতো কিন্তু আইন শাসন করেছে। আসলে 5ই আগস্টের পর পুলিশ কর্মকর্তা বা আইন শৃঙ্খলা বাহিনী এত চুপ হয়ে গেল না? দেখেন, এটা হচ্ছে 5 আগস্টের আগে ওরা দুর্নীতির চরম পর্যায়ে গিয়েছে একটা সরকারের ছত্রছায়ায় থেকে, এবং এখানে এরা মিলেমিশে একাকার হয়েই এসব করেছে। সরকারও দুর্নীতিগ্রস্ত, তার প্রশাসনও দুর্নীতিগ্রস্ত হবে, এটাই স্বাভাবিক। এখন যখন 5 আগস্টের পর দেখলো যে তাদের ছায়া নেই, তারা যাদের ছত্রছাড়া এইসব করেছে তারা নেই, তো সেজন্য তারা হতাশাগ্রস্ত। 5 আগস্টের পরে আমরা দেখেছি তার পরবর্তী 1 মাস কোনো পুলিশ হচ্ছে রাস্তায় ছিল না। আমাদের ছাত্ররা হচ্ছে যে আইন শৃঙ্খলা ট্রাফিকিং এর দায়িত্ব পালন করেছে বিভিন্ন সময়ে, এখন অনেক জায়গায় আছে। হ্যাঁ,
তো এটাই মূল কারণ যে তারা হচ্ছে যে হতাশাগ্রস্ত, সবাই তো দুর্নীতিগ্রস্ত হওয়ার কারণে কার কখন কোথায় বিচার হবে, কোথায় কাকে জেলে যেতে হবে তার কোনো সঠিক কোনো তথ্য কারো কাছে ছিল না। সেজন্য সবাই গা ঢাকা দিয়ে থাকার অথবা দায়িত্ব থেকে পিছিয়ে থাকা ছিল, এটা বলে মনে করি আমি। এই যে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালালো গণহত্যা চালিয়ে, এখন কিন্তু তাদের বিচার কার্যক্রম সম্পূর্ণ হয়নি। আসলে এই দিকে রাজনৈতিক সদিচ্ছার অভাব, নাকি আমাদের বিচার ব্যবস্থা কাঠামোগতভাবে দুর্বল? আসলে বাধাটা কোন দিকে? এই যে বর্তমান যে সরকার, এটা তো যেহেতু রাজনৈতিক সরকার না, এটা অন্তর্বর্তীকালীন সরকার। একটা সংকটকালীন সময়ে এসে ডক্টর মোহাম্মদ ইউনূস এই দেশের হাল ধরেছিলেন। তার তো কোনো রাজনৈতিক কাঠামো নেই, সেজন্য এটা রাজনৈতিক কাঠামোর ব্যর্থতা বলে মনে করবো না। বিভিন্ন রকমের রাজনৈতিক কারণ থাকতে পারে, তবে এখানে হচ্ছে যে উনার ডক্টর প্রধান উপদেষ্টার হচ্ছে যে উনি তো রাজনৈতিক ভাবে ওভাবে হচ্ছে যে সম্পৃক্ত ছিল না কখনো। এখানে বিচার বিভাগ চালান, প্রশাসন চালান, সবকিছুতেই একটা রাজনৈতিক হচ্ছে যে যারা ক্ষমতায় থাকে তাদের প্রভাব খাটানোর চেষ্টা করা, এটা আমরা গত 54 বছরে দেখে এসেছি। তো এই খাতিরে কাজ করতে সমস্যা হচ্ছে। তো তিনি হচ্ছে যে আমরাও এটার বিচার চাই, যত দ্রুত সম্ভব করা যায়। হ্যাঁ, যত দ্রুত বিচার হবে, তত দ্রুত এই দেশের মানুষ আশ্বস্ত হবে যে অন্তর্বর্তীকালীন সরকার এই একটা বিচার করে গিয়েছেন, এটা আমরা মনে করি। এই যে বিচারহীনতার সংস্কৃতি, এই সংস্কৃতি ভাঙতে আমাদের কোন ধরনের পদক্ষেপ নেওয়া দরকার? এই ধরনের মানে কি ধরনের বিচার ব্যবস্থা নেওয়া উচিত? এখানে অবশ্যই সবাইকে ফেয়ার হতে হবে। ফেয়ার না হয়ে একটা বিষয়, যে কারণ আমরা একজন বিচারপতি নিয়োগ দেওয়ার আগে অবশ্যই তার সম্পর্কে জেনে, তার সম্বন্ধে হচ্ছে যে সব রকমের রিপোর্ট নিয়ে তাকে আমরা এই জায়গায় বসাবো। যদি এখানে পক্ষপাতিত্ব হীন ভাবে যদি আমরা নিয়োগ দিতে পারি, তাহলে এই বিচার ব্যবস্থা আমরা মনে করি যে সংস্কার হবে এবং সারা বাংলাদেশে একটা আমূল পরিবর্তন আসবে। বিশেষ করে আমরা খেয়াল করে দেখেছি যে বাংলাদেশের বেশিরভাগ শিক্ষার্থী বা মেধাবী ছাত্র যারা রয়েছেন, বেশ কিছু সময় পড়াশোনা শেষ করে কিন্তু তারা বিদেশমুখী হচ্ছেন, দেশের দিকে থাকছেন না। আসলে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এটা হচ্ছে আমরা জাতি হিসেবে সেই রকমের শিক্ষা ব্যবস্থা এই 54 বছরে দিতে পারি। আমরা গণতান্ত্রিক ছাত্র দল মনে করে যে শিক্ষার যে ব্যবস্থাটা, সেটাতে চেঞ্জ আসতে হবে। কারিগরি শিক্ষার প্রতি আমাদেরকে গুরুত্ব দিতে হবে। কারণ হচ্ছে কারিগরি শিক্ষার মাধ্যমে আমরা যদি এই কারিগরি শিক্ষাগুলোকে গুরুত্ব দিয়ে আমরা যদি একজনকে থিওরিটিক্যাল পড়াশোনার পাশাপাশি প্র্যাকটিক্যাল জ্ঞান দিয়ে আমরা যদি দিতে পারি, তাহলে কেউ বেকার থাকবে না। আজকে যারা কারিগরি মুখী, যেমন ডিপ্লোমা করে ইঞ্জিনিয়ারিং করছেন, তাদের একটা বাস্তবিক হচ্ছে জ্ঞান থাকে এবং সরাসরি নেমে হচ্ছে যে চাকরির বাজারে যে চাকরিতে হিট করে এবং সে তার পূর্ববর্তী অভিজ্ঞতার মাধ্যমে হচ্ছে যে সে করতে পারে, মানে চাকরিতে জয়েন করতে পারে, কোয়ালিফাই হয়। বাট আমাদের হচ্ছে যে শিক্ষা ব্যবস্থার সবাই ম্যাক্সিমাম মানুষ হচ্ছে জেনারেল শিক্ষামুখী হওয়ার কারণে, হ্যাঁ, একটা সময় এমন হয় যে একজন ছেলে অনার্স মাস্টার্স শেষ করে তারপরে চাকরির প্রস্তুতি নেয় আরো 2 বছর, কিন্তু আরো হচ্ছে 2 বছর সময় লাগে, হ্যাঁ, তারপরে চাকরি বাকরি হয়। এক্ষেত্রে সবাই তো সমান মেধা সম্পন্ন না। যেহেতু সবাই সমান মেধা সম্পন্ন, যার যেমন যোগ্যতা সে সেরকম, যে যার সবচেয়ে মেধাবীরা বিসিএস ক্যাডার হয়, অথবা যারা অনেকে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়। হ্যাঁ, তো এক্ষেত্রে হচ্ছে যে যে পরিমাণ হচ্ছে আপনার প্রতিদিন যে পরিমাণ গ্রাজুয়েট বের হচ্ছে, সে পরিমাণ কর্মসংস্থান তো হচ্ছে না। সবাই একই রাস্তায়, মনে করেন যে এক রাস্তায় যদি, যেই রাস্তায় চলাচলে সক্ষম 10 জন মানুষ একসাথে, সেখানে যদি 1000 মানুষ হয়, তাহলে সেটা তো হচ্ছে যে খুবই স্বাভাবিক না যে জ্যাম বেঁধে যাবে। তো এক্ষেত্রে সবাই হতাশাগ্রস্ত হয়ে যায়। হ্যাঁ, তো আমরা যদি কারিগরি শিক্ষাটাকে প্রাধান্য দিয়ে, আমাদের দরকার 80% যদি কারিগরি শিক্ষা হয়, 20% যদি আমরা হচ্ছে যে জেনারেল শিক্ষা লাইনে যেতে পারি, তাহলে এই প্রবলেম গুলো থাকবে না। এবং এইখান থেকে যখনই জেনারেল শিক্ষা ব্যবস্থা থেকে যখন বের হয়ে কেউ চাকরি পাচ্ছে না, হতাশা হচ্ছে, তো পরবর্তীতে তারা কি করে, এই দেশের এই জিনিসটা দেখতে দেখতে, এবং দুর্নীতি, হ্যাঁ, কারণে যে যার প্রকৃতই চাকরি পাওয়া দরকার, তার যতটুকু মেধা আছে, যে চাকরিটা পাওয়া দরকার তার যোগ্যতা অনুযায়ী, সেটা যখন না পায় হতাশ হয়ে পড়ে। তো এই সমাজ এই জিনিসটা দেখতে 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 এখন যাদের সামর্থ্য হয়েছে, তারা মনে করছে যে দেশে পড়াশোনা করে তো চাকরি পাওয়া যায় না, এটা একটা মনে করেন যে সবার ভিতরে গেঁথে গেছে। হ্যাঁ, তো সেজন্য কি করছে, যে সব বিদেশমুখী যাদের সামর্থ্য আছে, যে এসএসসি পাস করার পর দেশের বাড়ি চলে যাচ্ছে, মেধা পাচার হয়ে যাচ্ছে, প্রকৃত মেধাবীরা থাকছে না। এটাই কারণ আমরা মনে করি।
আচ্ছা, আগামী দিনে বাংলাদেশে মেধা ধরে রাখতে কি ধরনের সংস্থা বা কোন সংস্থাটা সবচেয়ে প্রথম প্রায়োরিটি রাখা দরকার এবং গুরুত্ব দেওয়া দরকার? কারিগরি শিক্ষাকে প্রায়োরিটি দিতে হবে। তাহলে কিছুটা ব্যালেন্স হইলো। আমরা 80% বলছি, 50% হোক। কারিগরি শিক্ষা যদি 50% এ আমরা উন্নীত করতে পারি, তাহলে এই সমস্যাটা অনেকটা নিরসন হয়ে আসবে এবং দেশের মানুষ আস্থা পাবে। ফেব্রুয়ারি নির্বাচন ঘিরে রাজনৈতিক পরিবেশে জনগণের আস্থা কতটুকু? আসলে জনগণের রাস্তা, আমরা বাঙালিরা তো অনেক সহজ সরল মানুষ। আমাদের হচ্ছে যে আমরা সব বিশ্বাস করতে চাই। একটা মানুষ একটা কথা বলেছেন, আমরা বিশ্বাস করতে চাই যেকোনো জায়গা থেকে। যেকোনো জায়গা থেকে আমরা বিশ্বাস করতে চাই। এখন হচ্ছে যে যেহেতু প্রধান উপদেষ্টা একটা কথা বলেছেন, আমাদের বর্তমান রাষ্ট্রের হচ্ছে যে প্রধান যিনি, হ্যাঁ, এটার উপর দেশের জনগণ আস্থা রেখেছেন এবং উনি যদি ঠিক সময় মতো, এই সময়ের কোনো হেরফের না হয়, তাহলে এই দেশের মানুষ প্রধান উপদেষ্টাকে বাহবা দিবে আশা করি। আমরা একটু নির্বাচন প্রসঙ্গে কথা বলি। সেটা হচ্ছে যে আহ, ফেব্রুয়ারিতে কিন্তু নির্বাচন হতে যাচ্ছে। তো এই নির্বাচনে এক পক্ষ আমরা দেখেছি তারা পিয়ার পদ্ধতি চাচ্ছেন এবং অন্য পক্ষ কিন্তু বলছে পিয়ার পদ্ধতি যারা চাচ্ছেন তারা কিন্তু আগামী নির্বাচনকে বানচাল করার কোনো একটা ষড়যন্ত্র করছেন। আপনার মতে কি এটা? আসলে এখানে পক্ষে বিপক্ষে বলছে, আমরা ঐকমত্য কমিশনে ছিলাম। আমাদের হচ্ছে যে সেখান থেকে আমাদের মতামত হচ্ছে পিয়ার পদ্ধতিতে পক্ষে আমরা না, আমরা বিপক্ষেই রায় দিয়েছি। এবং এটার যে জটিলতাগুলো হচ্ছে যে আপনি ভোট দিবেন মনে করেন চট্টগ্রামে, হ্যাঁ, ওই নেতা নির্বাচন হবে ঢাকায়, এটাই তো। তো এক্ষেত্রে এটা তো বিশাল জটিলতা। কি জটিলতা আমরা মনে করছি যে একজন নেতা অথবা একটা জনগণ, একজন কর্মী যে একজন নেতাকে ভোট দিয়েছেন, হ্যাঁ, উনার এলাকায় যেই নেতাকে দেখতে চান, সবাই চায় তার নেতা তার কাছে থাকুক, তার সামনে থাকুক, দেখতে পাক, যে কোনো সমস্যায়, যে কোনো অসুবিধায় যেন দিনরাত 24 ঘন্টা তাকে পায়, সুবিধা পায়, হ্যাঁ। তো সেটা হচ্ছে যে এই পিয়ার পদ্ধতিতে যদি হয়, তাহলে হচ্ছে যে মানুষ হচ্ছে যে এটার জন্য আমরা মনে করি যে এই দেশের জনগণও পিয়ার পদ্ধতির বিপক্ষে। যারা পক্ষে চায় তাদের মতামত তারা বলতে পারবে, কিন্তু আমরা মনে করি যে এই কারণেই এই দেশের মানুষও চায় না যে পিয়ার পদ্ধতিতে হোক। আমরা এখন ওই পদ্ধতিতে যাওয়ার মতো অবস্থানে হইনি। আর মূল কথা ওইটাই যে আমার নেতা আমি নির্বাচন করব, আমি নির্বাচন করবো। এখন আমি ভোট দিলাম, নির্বাচিত হলো, আমার পরে এসে অন্য এক নেতা পড়লো, আমি তো তার ধারে কাছে কখনো যেতে পারবো না, আমার সমস্যার কথা বলতে পারবো না। সেক্ষেত্রে একটা সাধারণ মানুষ অথবা যেই এলাকারই হোক সেই এলাকায় সমস্যার মধ্যে পড়বে বলে মনে হয় আমাদের, এবং এটাই বাস্তব। আচ্ছা, আমরা যদি আমাদের দেশ ব্যতীত পার্শ্ববর্তী দেশ বা বিশ্বের অন্যান্য দেশগুলো দেখি, সেখানে দেখা যায় তরুণ যারা রয়েছে তারা কিন্তু রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন পর্যায়ে কিন্তু লিড ক্যারেক্টার প্লে করছে বা নেতৃত্ব দান করছে। আসলে বাংলাদেশে এই জিনিসটা হচ্ছে না কেন? আসলে বাংলাদেশে কি তরুণদেরকে কোনো জায়গা দেওয়া হচ্ছে না? শুধু কি তারা আন্দোলনের জন্যই দরকার, নাকি রাজনৈতিক অঙ্গনে তাদের কোনো প্রয়োজন নেই? না, আমাদের দেশে এটা সঠিক নয় বলে মনে করি আমি। কারণ হচ্ছে যে এদেশে তরুণরা ছাত্র রাজনীতিতে আসছেন। আপনি আমাদের বাংলাদেশেই দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আছে, এখানে ছাত্ররাই রাজনীতি করে নিম্ন একদম রুট লেভেল থেকে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দেখেন, সেখানেও নেতৃত্ব নির্বাচন করা হয় ছাত্রদের থেকে। আমাদের যে ছাত্র সংগঠন, আমরাও সর্বোচ্চ পরিমাণে আমরা হচ্ছে যে আমাদেরও নেতৃত্ব হচ্ছে যে নির্ধারণ করি। আমাদের হচ্ছে যে বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়, এসব জায়গা থেকে। এবং একটা আসছে না বলে ভুল হবে, রাজনীতি তো আর ব্যাপারটা একদিনের রাজনীতিতে গেলাম, একদিনের নেতৃত্বে চলে গেলাম, বিষয়টা এরকম না। আপনি এখানে দেখেন বর্তমানে যে নতুন এনসিপি আছে, এর নেতৃত্বের এক একজন এক এক রকম। একজন ছাত্র রাজনীতি যার অভিজ্ঞতা আছে, তার কথাবার্তা হবে ওইরকম পরিশীলিত। একজনকে কটাক্ষ করে বলা এটা রাজনীতি না, কাউকে ছোট করার জন্য রাজনীতি করে না, এটা চর্চার ব্যাপার। এটা এই যে একজন বর্ষিয়ান রাজনীতিবিদের যেমন মূল্যায়ন, একজন নতুন রাজনীতি তরুণ হয়ে ঢুকছে সে এইসব বুঝবে না। একজন বর্ষিয়ান, আমি যেমন মনে করি ডক্টর কর্নেল ওলি আহমেদ এই দেশের একজন বর্ষিয়ান রাজনীতিবিদ। তার এই দেশে এই দেশ গঠনে, এই দেশের বিভিন্ন মন্ত্রণালয়ে কাজ করার অভিজ্ঞতা, সরকার চালানোর অভিজ্ঞতা যেমন আছেন, উনাকে দায়িত্ব দিলে যেভাবে করে আমরা এই দেশের মানুষ আউটপুট পাবে, হ্যাঁ, একজন অন্য যে কাউকে অথবা উনার থেকে অন্য যে কোনো দল থেকে অথবা যেখান থেকে দেওয়া হোক, হ্যাঁ, তিনি কিন্তু একভাবে কাজ করতে পারবে না। কারণ অভিজ্ঞতাটা একটা অনেক বড় বিষয়, যেটা আপনাকে এই রাজনীতির মাঠে ছাত্র রাজনীতি চর্চার মাধ্যমে, হ্যাঁ, সামনের দিকে এগিয়ে আসার জন্য, হ্যাঁ, তার কোয়ালিটি দিয়ে সে বের হয়ে আসবে। তো এগুলা আসছে আমাদের এখানে, আসছে একবারে। এখন এখানে বাংলাদেশের তরুণরা
দেখেন যে তরুণ থেকে যেমন ইয়েতে বাংলাদেশ বিএনপি বলেন, বাংলাদেশ জামাত ইসলামী বলেন, অথবা অন্যান্য যত দল আছে, পার্টি আছে, তাদের ভিতরে দেখেন হ্যাঁ যে সবাই হচ্ছে যে ওইখান থেকে ছাত্র নেতা তরুণরা এসে, তরুণরা এসে ধাপে 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 এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, এভাবে করে দেশের দায়িত্ব নিয়েছে। তো এই জন্যই আমরা মনে করি যে এটা বাংলাদেশেও হচ্ছে, এটা আপনি যেটা বললেন এটাকে সঠিক মনে করছি না। আমরা দেখেছি যে সবুজ অঙ্গন পরিচিত মুখ, গুণী অভিনেতা, তাদের ছবি একটি ব্যানারে টাঙিয়ে কিন্তু ঢাবির টিসি এলাকায় কিন্তু জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করা হচ্ছে। আসলে এটা আপনি কিভাবে দেখছেন? এটা কি কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নাকি কোনো গুপ্ত সংগঠনের কাজ? এটা আসলে দেখেন, কালচারাল ফ্যাসিস্ট যেটা বলছেন, বিষয়টা হচ্ছে গত যে সরকার হয়েছেন, যে সরকার পলাতক, যে সরকারের প্রধান পলাতক, তারা এই দেশে কোনো কিছু রাখেন নাই, যে তাদের হচ্ছে যে কন্ট্রোলের বাইরে কিছু ছিল না। এখানে আপনি সাংস্কৃতিক অঙ্গন বলেন অথবা অন্যান্য অঙ্গন, তাতে তাদের মতের বিরুদ্ধে যেই গিয়েছে তাকেই ব্লক করে রাখা হয়েছে। তো এরকম একটা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে, যার জন্য আজ অবধি এসব জিনিস দেখতে হচ্ছে আমাদের। আমরা এগুলো দেখতে চাই না। এটা কি কোনো দেশের মানুষ দেখতে চায়? একজন গুণী মানুষ, তার কদর করতে হবে। তো আমরা কদর না করে জুতা নিক্ষেপ করি। এখন তার ভিতরে দেখতে হবে যে এটা হচ্ছে সাধারণ জনগণই এটার সাথে সরাসরি সম্পৃক্ত, নাকি হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত ভাবে কেউ করছে, এটা বুঝতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় দীর্ঘ 6 বছর পর কিন্তু আবার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসলে বিষয়টি কিভাবে দেখছেন আপনি? আমরা চাই ডাকসু নির্বাচন হোক, এবং ডাকসু এই বাংলাদেশের ডাকসু থেকে যারা যে এইসব নেতৃত্ব বেরিয়ে এসেছে, এরা নিরেট নেতৃত্ব দিয়েছে। আমরা দেখেছি বিভিন্ন সময় অনেক বড় বড় সংগঠনে যারা হচ্ছে যে বর্তমান অথবা দলে যারা আছেন, এই ডাকসু থেকে বের হয়ে আসা, বিভিন্ন সময় বিভিন্ন জন আবার হচ্ছে যে বিভিন্ন রকমের বিপদগামী হয়েছে, হয়েছে, কিন্তু একটা নেতৃত্ব বের হয়ে আসে। ডাকসু নির্বাচন আমরা চাই, আমরা পক্ষে, এবং সঠিক নেতৃত্ব বের হয়ে আসার জন্য এইখান থেকে এত বড় একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের একটা সংগঠন এখান থেকে বের হয়ে যদি আসে, সঠিক নেতৃত্ব আসবে বলে মনে করি, এবং এটার জন্যই আমরা নির্বাচন চাই, ডাকসু নির্বাচন হোক। 6 বছর পরে ডাকসু নির্বাচন হচ্ছে, এই ডাকসু নির্বাচনকে ঘিরে আপনার প্রত্যাশা? আমরা চাই যে এখানেও হচ্ছে যে আমাদের দেশের নির্বাচনের যে কালচার, অনেকদিন 6 বছর পরে নির্বাচন হলেও এর আগে বিগত দীর্ঘ সময় পরে নির্বাচন হয়েছে, কিন্তু সেখানেও সঠিকভাবে নির্বাচন হয়নি। সেটা হচ্ছে যে এই ফ্যাসিস্ট সরকারের আমলে হয়েছিল। আমরা এরকম নির্বাচন চাই না। আমরা চাই ফেয়ার নির্বাচন হোক, যোগ্য নেতৃত্ব বের হয়ে আসুক, যার যোগ্যতা আছে সে আসুক, আমরা তাকে ওয়েলকাম করবো, সবাই ওয়েলকাম করবো। শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে সবকিছু মিলিয়ে বাংলাদেশ এখন কোন পথে যাচ্ছে? সংস্কৃতি, বিচার ব্যবস্থা, গণতান্ত্রিক জায়গা থেকে আসলে গণতান্ত্রিক ভারসাম্য রক্ষা করতে আমাদের কোন পদক্ষেপগুলো সবচেয়ে বেশি দরকার গুরুত্ব দেওয়া? আসলে আমরা এই অবস্থায় থেকে বর্তমান সরকার চেষ্টা করছে বিভিন্ন জায়গায়, তাদের বিভিন্ন লিমিটেশনস আছে, লিমিটেশনস গুলোকে কাটিয়ে যেমন একটা নির্বাচনের ডেট ঘোষণা করেছে, এই জন্য এই দেশের মানুষ খুশি। অ্যাটলিস্ট যাই হোক, মনে করেন যে কোনো ম্যান্ডেট ছাড়া একটা সরকার যখন আছে, যা করছে, এটার জন্য আমাদেরকে হচ্ছে যে সহযোগিতা করা দরকার এই সরকারকে, এবং যার জন্য সবকিছু বাস্তবায়নের মাধ্যমে একটা ম্যান্ডেট, এই দেশের জনগণের ম্যান্ডেট নিয়ে একটা সরকার ক্ষমতায় আসুক, এটা হওয়া চাই। আপনার চোখে আপনি আগামীর বাংলাদেশ কেমন দেখতে চান? আগামীর বাংলাদেশ আমরা হচ্ছে যে সুশাসনের বাংলাদেশটাই দেখতে চাই, ন্যায় বিচারের বাংলাদেশ দেখতে চাই, দুর্নীতি মুক্ত বাংলাদেশ দেখতে চাই, ক্ষুধা মুক্ত বাংলাদেশ দেখতে চাই, দারিদ্র মুক্ত বাংলাদেশ দেখতে চাই, সর্বোপরি সাম্যের বাংলাদেশ দেখতে চাই। এটাই আমাদের প্রত্যাশা। ভিডিও রাজকথনে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভয়েস অফ ডেমোক্রেসিকে অসংখ্য ধন্যবাদ, আর সবাইকে ভয়েস অফ ডেমোক্রেসি এদেশের জনগণকে গণতান্ত্রিক ছাত্র দলের পক্ষ থেকে, লিবারেল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে, ডক্টর কর্নেল অলি আহমেদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো আলোচনা নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ভিডিও বাংলার সঙ্গেই থাকুন।